শেয়ারে এই ডায়রিয়া পরে ফেলছিলাম, তাই না? এই যে ছবিটা আমরা দেখছিলাম ডায়রিয়ার, আজকে পড়বো কলেরা। আজকে আমাদের টপিক হলো কলেরা। এটা একটা ডায়রিয়াল ডিজিজ। এখন কলেরাটাকে আমরা আলাদাভাবে পড়বো। স্যার লেসন 6 এর কোশ্চেন গুলো দিতেন। হ্যাঁ আচ্ছা দিব, সরি বানিয়ে নেই আমি। কালকে আমাদের ক্লাস আছে না? না পরশু বুধবারে দিয়ে দেবো। হ্যাঁ, লেসন জি স্যার। 6টা থেকে আরো টুকিটাকি কিছু টপিক অ্যাড করবো, যেগুলি মানে সিলেবাসের মানে বিক্ষিপ্তভাবে ছড়ানো বিভিন্ন ভাবে আসছে, ওগুলি আমরা অ্যাড করবো। তবু প্রশ্ন দিয়ে দিব। আর ডায়রিয়ার প্রশ্ন তো রেডি হয়ে গেছে আমার, দিয়ে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কলেরা, দেখো কলেরার নাম শুনছো তোমরা? হ্যাঁ জি স্যার। জি স্যার। বাংলাদেশে কলেরা হাসপাতাল আছে কোনো, জানো? কারোর জানা আছে? স্যার মহাখালীতে। মহাখালী আইসিডিডিআরবি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ এন্ড রিসার্চ। এটার নাম প্রথমে দিকে ছিল কলেরা হাসপাতাল। পাকিস্তানের আমলে প্রথম এটা যখন শুরু হয় তখন এটা নাম ছিল কলেরা হাসপাতাল। এশিয়াতে ওয়ার্ল্ডে একটি ছিল। এখন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল উপর যত রকম গবেষণা হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা একমাত্র হাসপাতাল আইসিডিডিআরবি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজেস এন্ড রিসার্চ। তো ডায়রিয়াল ডিজিজের মধ্যে কলেরা একটা ডায়রিয়াল ডিজিজ। হ্যাঁ আচ্ছা, কলেরার রোগ জীবাণুর নাম জানো কেউ? হ্যাঁ, ভাইব্রিও কলেরি স্যার। ভিব্রিও কলেরি, ভেরি গুড। এই যে আমরা আগে পড়ছি এখানে যে আমাদের এই যে ভিব্রিও কলেরি, এই যে ভি কলেরি, ভিব্রিও কলেরি। আমরা এটা হলো একটা ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়া কই, এই যে ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে এই যে ভিব্রিও কলেরি প্রথমে আছে। দেখি আমরা কলেরাটা দেখি। কলেরা, এই যে কলেরা হাসপাতাল আইসিডিডিআরবি, এই যে একটা ওয়ার্ড আমরা দেখাচ্ছি, কলেরা হাসপাতাল আইসিডিডিআরবি। কলেরাটা কি সংজ্ঞা? কলেরা ইজ এ সিভিয়ার একিউট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন। সিভিয়ার একিউট হঠাৎ করে হয় এবং খুব খারাপ অবস্থা হয়ে যায়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পরিপাকতন্ত্রের রোগ, caused by Vibrio cholerae O1। এটা ভিব্রিও কলেরি, আসলে এটা একটা টাইপ আছে O1 এর। টিপিক্যালি ক্যারেক্টারাইজড বাই দ্য সাডেন অনসেট, অনসেট মানে শুরু, হঠাৎ করে শুরু হবে। কি প্রফিউজ, প্রচুর পরিমাণে, ইফোর্টলেস, কোনো কষ্ট করতে হবে না, অটোমেটিক নিচে দিয়ে পানির মতো পড়তে থাকবে, ওয়াটারি ডায়রিয়া। তারপরে কি হবে? ফলোড বাই ভমিটিং, তারপর হবে বমি, র্যাপিড ডিহাইড্রেশন, দ্রুত পানি স্বল্পতা, মাসকুলার ক্র্যাম্প, মাংসপেশিতে খিঁচুনি, এন্ড সাপ্রেশন বন্ধ হয়ে যাওয়া, সাপ্রেশন অফ ইউরিন। বড় একটা সংজ্ঞা। কলেরা ইজ এ সিভিয়ার একিউট, বলো বলো। সাপ্রেশন মানে কি স্যার? বন্ধ হয়ে যাওয়া, সাপ্রেশন মানে বন্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়া, প্রস্রাব হবে না। প্রস্রাব কেন হবে না বলতো? প্রস্রাব হওয়ার জন্য যে পানি দরকার, যে পানিটা কিডনিতে গেলে ইউরিন ফর্মেশন হবে, তোমাদের ফিজিওলজিতে পড়াইছে ইউরিন কিভাবে তৈরি হয়, ওই পানিটা তো মলের সাথে পায়খানার সাথে বেরোয় যাচ্ছে, বমির সাথে চলে যাচ্ছে, যার ফলে প্রস্রাব তৈরি হওয়ার জন্য যে ওয়াটার দরকার সেটা কিডনিতে যায় না। কিডনি তখন কাজ করতে পারে না, কিডনি শাটডাউন হয়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তাহলে কলেরা ইজ এ সিভিয়ার, খুব খারাপ, acute হঠাৎ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন caused by Vibrio cholerae O1, typically অথবা 01, typically characterized by the sudden হঠাৎ অনসেট শুরু of profuse, প্রচুর পরিমাণে, ইফোর্টলেস, রোগীর তখন আমরা যেমন টয়লেটে গেলে চেষ্টা করি মলত্যাগের জন্য একটু স্ট্রেন করি, পেটে চাপ দিই, কিচ্ছু লাগে না, রোগী টেরও পায় না তার যে নিচে দিয়ে প্রচুর পরিমাণে ওয়াটারি ডায়রিয়া পানির মতো বেরোচ্ছে, ইফোর্টলেস, কোনো কষ্ট নাই, টেরও পায় না। রুগী শুয়ে আছে, ওই যে রুগী, ওই যে হাসপাতালে গেলে বেডগুলি দেখাইছি, এটা রাবারের নলের মতো আছে, নিচে বালতি আছে, রুগীকে ওই বরাবর শোয়াই দেওয়া হয়, অ্যানাসটা থাকে ওই নল বরাবর, সে রুগী ইফোর্টলেস, রুগী ইচ্ছা নাই, কোনো খবর নাই, মল ত্যাগ করতেছে আর বালতি পড়তেছে, যার ফলে হবে কি তার সাথে আবার বমিও হইতেছে, ফলে হবে কি র্যাপিড ডিহাইড্রেশন, দ্রুত পানি স্বল্পতা দেখা দিবে, মাসকুলার ক্র্যাম্প, যেহেতু মলের সাথে পটাশিয়াম, ক্লোরাইড, সোডিয়াম, এই ইলেকট্রোলাইটগুলো চলে যাচ্ছে, তখন মাংসপেশি খিচুনি, হাত পায়ের মাংসপেশিগুলি খিচুনি শুরু হবে, এন্ড সাপ্রেশন অফ ইউরিন। পরবর্তী দেখা যাবে মূত্র বন্ধ হয়ে গেছে, এবং এইভাবে চলতে থাকলে রেনাল ফেইলিউর হয়ে, রেনাল শাটডাউন হয়ে রোগী মারা যাবে। আচ্ছা, এখন আমরা দেখি
এই যে দেখো একই খাল কেন হয়, একই খালের মধ্যে গরু মহিষ ধোয়াচ্ছে, এই যে কাপড় ধুচ্ছে, এগুলো তো কলেরা রোগীর কাপড় ধুচ্ছে, এই পানি আবার লোকজন নিয়ে খাচ্ছে। এই যে ঠিক এই পানি খাচ্ছে, এই পানিতে কি আছে, এই যে দেখো কলেরা জীবাণুগুলি দেখছো, ভিব্রিও কলেরি কেমন দেখতে, মনোট্রাইকাস, একটা ফ্ল্যাজিলা, তোমাদের মাইক্রোবায়োলজি তো নাই, মনোট্রাইকাস একটা লেয়া জলা, এরকম রড শেপের কলেরা জীবাণুগুলি। এই যে পানি, এখানে গরু ছাগল ধোয়াচ্ছে, ডায়রিয়া রোগীর কাপড় ধুতেছে, মানুষ মলত্যাগ করতেছে, এই পানি আবার একজন সে খাচ্ছে। ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, সংক্রামিত পানি, ক্যান বিকজ এই যে এই পানিতে এই জীবাণুগুলি আছে কলেরা, এই পানির মধ্যে যে খাচ্ছে এই জীবাণুগুলি সাথে সাথে কলেরা দেখা দিবে। কারণ কি, কজের ভিব্রিও কলেরি ও 1 জীবাণুটার নাম। কেন এন্ডেমিক, এন্ডেমিক মানে কি মনে আছে কারুর, এন্ডেমিক, ইপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক, জোনোটিক, এগুলি আমরা পড়ছিলাম মনে হয়, পড়ছিলাম কি কারুর তো মনে হয় এগুলি পড়ছিলাম? জি স্যার। এন্ডেমিক মানে মনে আছে তোমাদের, আমি জানি কোন একটা রোগ কোন একটা অঞ্চলে যদি সারা বছর বিদ্যমান থাকে, অথবা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় যদি ওই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় ওই অঞ্চলে, তাকে বলা হয় এন্ডেমিক ডিজিজ, স্থানীয়ভাবে বিদ্যমান রোগ। কলেরা কিন্তু একটা এন্ডেমিক ডিজিজ বাংলাদেশের জন্য। কেন? ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ, বাংলাদেশ না, এরকম উন্নয়নশীল অনেক দেশের জন্য। কেন? ফ্যাক্টরস ফর এন্ডেমিসিটি অফ কলেরা, কলেরা কেন এন্ডেমিক? নাম্বার 1, ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানির অভাব। ইনএডিকুয়েট সাপ্লাই অফ ক্লিন ওয়াটার ফর পার্সোনাল হাইজিন, খালি খাওয়ার পানি নিরাপদ হলেই হবে না, গোসল, অজু করা, কুলি করা, কাপড় ধোয়া, বাসন পাতে ধোয়া, এগুলি পানিও যদি অপরিষ্কার হয় তাহলেও কলেরা হইতে পারে। এটার অপরিমিত পাওয়া যায়, ইনএডিকুয়েট অপরিমিত সরবরাহ। আনহাইজেনিক ডিসপোজাল অফ এক্সপিরিয়েন্স স্যানিটারি কন্ডিশন, মল নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত অস্বাস্থ্যকর, যত্রতত্র মল নিষ্কাশন, মলত্যাগ করা হয় এবং এই মলের মাধ্যমে কলেরার জীবাণু ছড়ায়। পপুলেশন ডেন্সিটি, জনসংখ্যার ঘনত্ব একটা বিরাট ব্যাপার। জনসংখ্যা যখন ঘনত্ব হয়, অনেক জনসংখ্যা যখন একত্রে বাস করে, ওই তুলনার লেট্রিন থাকে না, একটা লেট্রিন দুইটা লেট্রিন থাকে, তখন ওরা বাইরে মলত্যাগ করে, এভাবে কলেরার সংক্রমণ ঘটে। স্যালাইনিটি অফ ওয়াটার, আমাদের দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি যেগুলি, যেমন বরিশাল, ভোলা, কক্সবাজার, পতেঙ্গা, বিভিন্ন যেখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা, সমুদ্রের পানি হলো স্যালাইন, নোনতা পানি, কলেরা জীবাণুগুলি স্যালাইন ওয়াটারে খুব ভালোভাবে বংশ বিস্তার করতে পারে। এই জন্য লবণাক্ত পানি কলেরা এন্ডেমিসিটির একটা অন্যতম প্রধান কারণ। হট হিউমিড ক্লাইমেট, গরম আর্দ্র আবহাওয়া, মানুষ পানিতে তৃষ্ণার্ত হয়, যত্রতত্র যেখান সেখান থেকে পানি পান করে, তারপরে আনসেফ ওয়াটার, অনিরাপদ পানি পান করে, কলেরা আক্রান্ত হতে পারে। হাই অর্গানিক কন্টেন্ট অফ ওয়াটার, আমরা পুকুরে মানে নদী নালা মাছ মরে পচে থাকে, পশু পাখি মরে গেলে আমরা নদী নালায় ফেলে দিই, তারপরে পুকুরে নদীতে যখন গাছের পাতা পরে পচে, অল অর্গানিক, এগুলো যখন পচে, কলেরা জীবাণুগুলি আবার এখান থেকে ভালো পুষ্টি পায়, এই জন্য ওই পানিতে কলেরা জীবাণুগুলি বেঁচে থাকতে পারে এবং রোগের সংক্রমণ ঘটায়। আর কারণ হলো কি, এগুলো হলো রোগ জীবাণু সংক্রান্ত। আর ইলিটারেসি, মানে অশিক্ষিত, ওরা জানে না কিভাবে রোগ সংক্রমণ করে, ওরা জানে না কি পানি খেতে হবে। ইগনোরেন্স, অজ্ঞতা, সুপারস্টিশন, কুসংস্কার। অশিক্ষা, অজ্ঞতা এবং কুসংস্কার যে কোনো ধরনের সংক্রামক বিস্তারের একটা অন্যতম প্রধান কারণ। কলেরার তো বটেই। ল্যাক অফ হেলথ এডুকেশন, হাত ধুইতে হবে জানে না, গোসল প্রতিদিন গোসল করতে হবে জানে না, খাওয়ার আগে থালা বাসন ধুইতে হবে জানে না, স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় নাই, রোগ জীবাণু, কলেরা রোগের সংক্রমণ ঘটবে। ল্যাক অফ ফুড প্রোটেকশন এগেইনস্ট কন্টামিনেশন, আমরা খাবার খাই, খাবার ঢেকে রাখি না। একটা মাছি কলেরা রুগী পায়খানা করলো, এখানে বসলো, উড়ে এসে আমি ভাত খাইতে বসছি, আমার ভাতে বসলো, জীবাণুটা আমার ভাতে চলে আসলো, ভাত থেকে পেটে গেল, আমার কলেরা হয়ে গেল। সুতরাং খাদ্যের সংরক্ষণ, খাদ্য রক্ষা করা, খাদ্যকে ঢেকে রাখা, স্বাস্থ্যসম্মত খাদ্য খাওয়া আমাদের ঘাটতি আছে। এই 10টা কারণে কলেরা, এই 10টা কারণ যেসব এলাকায় বিদ্যমান সেখানে কলেরা সারা বছর থাকবে, অথবা বছরে একটা নির্দিষ্ট সময় কলেরার প্রাদুর্ভাব দেখা দিবে। এগুলোর ফ্যাক্টরস ফর এন্ডেমিসিটি অফ কলেরা। কেন কলেরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় সারা বছর বা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় বিদ্যমান থাকে, এই 10টা কারণ। এপিডেমিওলজিক্যাল ফিচার, 3টা জিনিস, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। এজেন্ট জীবাণু, ভিব্রিও কলেরি ও 1, এটা বা দুইটা প্রকারভেদ আছে, ক্লাসিক্যাল ভিব্রিও কলেরি, এলটর ভিব্রিও কলেরি, যে কোনো একটা দিয়ে হইতে পারে। Vibrio cholerae O139, a new serotype may be the Altor mutant,
আবার নতুন একটা প্রজাতি এসে গেছে ভিব্রিও, এই যে এলটোরের একটা প্রজাতি O139, এটা একটা কারণ হইতে পারে আমাদের এজেন্টের। আমরা জানি ভিব্রিও কলেরি ইজ দ্য এজেন্ট, এটা তো ভিব্রিও কলেরি O1, এটি এজেন্ট। এটা আবার প্রকার ভেদ আছে, ক্লাসিক্যাল, এলটোর। এলটোরের আবার এই প্রকার ভেদটা বর্তমানে নতুন ভাবে মিউটেন্ট মানে কি, পরিবর্তিত। এলটোরটা পরিবর্তিত জেনেটিক মিউটেশন হয়ে জিনের পরিবর্তন করে নতুন একটা প্রজাতি তৈরি করছে ভিব্রিও কলেরি O139। এগুলো হলো আমাদের মাইক্রোবায়োলজিস্ট যারা, তারা কলেরা মল দিয়ে পরীক্ষা করে কলেরা জীবাণুর বিভিন্ন রকম ধরন আবিষ্কার করে। এখন যেমন আমরা কি জীবাণুর ধরন আবিষ্কার করতেছি এখন বলতো, এখন আমরা কোন জীবাণু, কিসের? স্যার কোভিড-19 এক্স্যাক্টলি। প্রথমে এটা ছিল, এখন আমরা বলতেছি মিউটেশন হয়ে গেছে, ওরা চেহারা রূপ চরিত্র পরিবর্তন করে আবার অন্য আকার নিয়ে নিছে। এগুলি নিয়ে আমরা এখন গবেষণা করতেছি। COVID-19 is the disease and coronavirus is the agent. রোগের নাম হলো COVID-19, কিন্তু এটা এজেন্ট কি? করোনা ভাইরাস মিউটেশন হচ্ছে, তাদের আকার চেহারা ক্যারেক্টার পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে আমরা ওগুলিকে নিয়ন্ত্রণে আনতে পারতেছি। ঠিক এরকম কলেরাও তার বিভিন্ন রকম রূপ পরিবর্তন করে। তাহলে এই যে হোস্ট, কলেরা কার হয়? মানুষের, হিউম্যান। কোন বয়সে হয়? এনি এজ, প্রিডমিনেন্ট ইন চিলড্রেন, তবে বাচ্চাদের বিষয় ডায়রিয়ার মতো। সেক্স, ছেলেদেরও যা হয় মেয়েদেরও সমান। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, ভেরি ইম্পর্টেন্ট। An effective barrier of Vibrio which is destroyed in an acidity of pH 5 or below. আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড আমাদের পাকস্থলীর জন্য ক্ষতিকর, পাকস্থলীতে আলসার করতে পারে, কিন্তু এটা আবার আমাদের জন্য কি উপকার করে? কলেরা জীবাণুগুলি অ্যাসিড মিডিয়ামে বাঁচতে পারে না। আমরা একটা আগের স্লাইডে বলছি স্যালাইনিটি অফ ওয়াটার, লবণাক্ত পানি, অ্যালকালাইন ওয়াটারে কলেরা জীবাণুগুলি বেশি আরাম পায়, বংশ বিস্তার করে, সুন্দরভাবে বাঁচতে পারে। কিন্তু যখন পরিবেশটা অ্যাসিডিক হয়ে যায় তখন কলেরা জীবাণু বাঁচতে। এই জন্য ডিউরিং কলেরা আউটব্রেক, যখন কলেরার প্রাদুর্ভাব দেখা যাবে, খালি পেটে কখনো পানি খাইতে নেই। কিছু খাওয়ার পরে যদি পানি খাই, খাওয়ার পরে কি হবে? গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হবে, গ্যাস্ট্রিক জুসে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। এরপর যদি আমরা অনিরাপদ পানিও খাই, পানির মধ্যে যদি ভিব্রিও কলেরিও থাকে, যখন সেটা স্টমাকে যাবে, স্টমাকে গেলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসবে, মরে যাবে। এই জন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইজ এ প্রোটেক্টিভ মেজার ফর এগেনস্ট কলেরা। এই জন্য কলেরা যখন বা ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা যায়, যখন কোনো পানি টানি খেতে খাবা, তোমরা আগে কিছু খেয়ে নিবে, বিস্কিট, রুটি, চিরা, মুড়ি, তাতে খাবারটা যখন পেটে যাবে তখন গ্যাস্ট্রিক জুস তৈরি হবে। গ্যাস্ট্রিক জুস যখন নিঃসৃত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। এই সময় যদি পানিতে কলেরা জীবাণু থাকেও, কলেরা জীবাণু কিন্তু অ্যাসিড মিডিয়ামে মরে যায়, পিএইচ যখন 5 অথবা তার নিচে হয়। এই জন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইজ এ ব্যারিয়ার ফর দ্য লাইভলিহুড অফ কলেরা। ইমিউনিটি, ন্যাচারাল ইনফেকশন মে প্রডিউস। একবার কলেরা আক্রান্ত হইলে অনেক সময় মনে করা হয় অল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার তার কলেরা হবে না, তবে এই সময়টা কতটুকু সেটা কিন্তু এখানে বের হয়নি। বলা হয় একবার যাদের করোনা ভাইরাস আক্রান্ত হয়, পরবর্তী 3 মাস সে এই দ্বিতীয়বার এই ভাইরাস আক্রান্ত হবে না, 3 মাস পর আবার দ্বিতীয়বারের জন্য আক্রান্ত হতে পারে। দিস ইজ কল্ড ন্যাচারাল ইমিউনিটি। তাহলে হোস্ট হলো হিউম্যান হোস্ট, এজ এট এনি এজ, প্রিডমিনেন্ট ইন চিলড্রেন, sex, both sex, gastric acidity and effective barrier, মানে বাধা তৈরি করে of Vibrio which is destroyed in an acidity of pH 5 or below. Immunity, natural infection may produce immunity. Environment, agent গেল epidemiological triad এ 3টা জিনিস, agent, host and environment. Environment, কোন ঋতুতে বাংলাদেশে কলেরা বেশি হয়? ডায়রিয়ার মতো, প্রি মনসুন এন্ড পোস্ট মনসুন, মানে বর্ষার আগে এবং পরে। কারণটা আমরা বলছি, তোমাদের মনে আছে কিনা? বর্ষাকালে চারিদিকে পানি থই থই করে, কলেরা জীবাণুগুলি পানিতে ডাইলিউটেড তরল অবস্থায় ছড়িয়ে থাকে। তখন যদি বর্ষার সময় যদি আমরা 1 গ্লাস নদীর পানি খাই, 1 গ্লাস নদীর পানিতে হয়তো 2টা-5টা ভিব্রিও থাকবে। যখন বর্ষার পরে পানি শুকিয়ে আসে, পানি টানে, তখন কলেরা জীবাণুগুলো কনসেন্ট্রেট হয়ে যায়। তখন যদি 1 গ্লাস পানি নেই, দেখা যাবে 1 গ্লাস পানিতে 500-1000 জীবাণু থাকে। এই সময় খুব ঝুঁকিপূর্ণ থাকে কলেরা সংক্রমণের জন্য। এই জন্য বলছে পোস্ট মনসুন, বর্ষা আগে অথবা বর্ষার পরে। Factors favoring the transmission of cholera, কি কি কারণে কলেরা সংক্রামিত হয় বেশি? Moist and warm climate, আর্দ্র এবং গরম আবহাওয়াতে। Overcrowding living condition, যেখানে জনবসতি ঘন সেখানে কলেরা জীবাণু সংক্রমণ ঘটে। Lack of safe drinking water, নিরাপদ পানির অভাব। Improper excreta disposal, মানে অনিয়মিত বা অস্বাস্থ্যকর ভাবে মল নিষ্কাশন। Unhygienic home surrounding,
বাড়ি চারপাশ যদি অস্বাস্থ্যকর নোংরা অবস্থায় থাকে, ন্যাচারাল ম্যান মেড ডিজাস্টার, প্রাকৃতিক এবং মানুষ সৃষ্ট দুর্যোগের পরে কলেরা প্রাদুর্ভাব দেখা দেয়। ইনসিডেন্স ইজ হাই নিয়ার দ্য ব্যাংকস অফ দ্য রিভার অ্যান্ড ডিউরিং ফেস্টিভ্যাল। কলেরার প্রকোপটা কখন বেশি হয়? নদীর তীরবর্তী এলাকায় অথবা কোন রকম উৎসব, যেমন এটাকে বলে আমরা বিজয় মেলা, তারপরে আমার বিভিন্ন রকম মেলা হয় না, তারপরে আমাদের টঙ্গীতে হয় ইস্তেমা, এসব তখন তো অনেক জনবসতি একত্রে হয়, তখন মল নিষ্কাশনের কোনো সুবন্দোবস্ত থাকে না। একজনের যদি কলেরা হয় দ্রুত সেই কলেরা সংক্রামিত হবে। এজেন্ট গেল, হোস্ট গেল, এনভায়রনমেন্ট গেল। এখন আসো ন্যাচারাল হিস্ট্রি। কয়টা জিনিস থেকে চারটা। রিজার্ভার অফ ইনফেকশন, কলেরা জীবাণুটা কোথায় থাকে? কেস অর ক্যারিয়ার, আক্রান্ত রোগী বা যে বাহক তাদের মধ্যে জীবাণু পাবো। সোর্স অফ ইনফেকশন, তাদের থেকে কিসের মাধ্যমে জীবাণু বেরোবে? ইনফেক্টেড ম্যাটেরিয়াল, স্টুল এন্ড ভমিট। আক্রান্ত রোগী বা বাহক যদি মল ত্যাগ করে মলের সাথে বা বমি করলে বমির সাথে এই রোগ জীবাণুটা বের হবে, এটাই উৎসটা। মোড অফ ট্রান্সমিশন, বের হওয়ার পর একজন থেকে আরেকজনের মধ্যে কিভাবে সংক্রামিত হবে? ফিক্যাল অরাল রুট, ফিক্যাল মানে মল, অরাল মানে মুখ, মল দিয়ে বেরোবে, মুখ দিয়ে ঢুকবে, এইভাবে কলেরা জীবাণু সংক্রামিত হবে। ফিক্যালি কন্টামিনেটেড ওয়াটার, মল দ্বারা সংক্রামিত পানি। নদীর পানিতে, নদীর অনেক উপরে হ্যাঙ্গিং লেট্রিন, ঝুলন্ত পায়খানা থাকে, কলেরা রোগী মল ত্যাগ করলো, ওই পানি নিচের দিকে যখন চলে যায়, নিচের ওইখান থেকে যদি কেউ ওই পানিটা নিয়ে পান করে তার কলেরা হবে। কন্টামিনেটেড ফুড স্টাফ এন্ড ড্রিঙ্কস বাই ফ্লাইজ এন্ড হ্যান্ডস, মশা মাছি বা হাত দ্বারা সংক্রামিত খাবার যদি সুস্থ মানুষ কেউ খায়, তখন মাছি পায়ের সাথে যে কলেরা জীবন বহন করে খাবারে সংক্রামিত করবে, অথবা হাত না ধুয়ে যদি কলেরা আক্রান্ত বা ডায়রিয়া আক্রান্ত রোগী সেই খাদ্য নাড়াচাড়া করে, সেই খাদ্য যে সুস্থ ব্যক্তি খাবে সে কলেরা আক্রান্ত হবে। কন্টামিনেটেড ফিঙ্গার্স, লিনেন্স এন্ড ফোমার্স, আঙ্গুল, ফিঙ্গার মানে আঙ্গুল, নোংরা আঙ্গুল, হাত ধোয় নাই, লিনেন কাপড় চোপড়, ডায়রিয়া বা কলেরা রোগী কাপড় চোপড় ধোয়া হয় নাই, অথবা ফোমাইটস জড় বস্তু, আক্রান্ত রোগী হাত দিয়ে বই, খাতা পত্র, কলম, টাওয়াল, রুমাল এগুলি ধরছে, ওগুলি আবার যে ব্যবহার করবে তার মধ্যে এই কলেরা রোগ জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কলেরার সুপ্তিকাল কত? কয়েক ঘন্টা থেকে 5 দিন পর্যন্ত কলেরা সুপ্তিকাল। আমরা ইপিডেমিওলজিক্যাল ট্রায়াড পড়লাম, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। ন্যাচারাল হিস্ট্রি, রিজার্ভার অফ ইনফেকশন, রোগের ধারক, সোর্স অফ ইনফেকশন, কিভাবে রোগটা সংক্রামিত হয়, মোড অফ ট্রান্সমিশন, সংক্রমণের ধরন, এবং ইনকিউবেশন পিরিয়ড, সুপ্তিকাল। ভেরি ইম্পর্টেন্ট। কলেরার লক্ষণ উপসর্গগুলিকে আমরা 3 ভাগে ভাগ করি: ইভাকুয়েশন ফেজ, কলাপস ফেজ এন্ড রিকভারি ফেজ। প্রশ্ন যদি আসে ডিসকাস দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ কলেরা, তখন আমরা 3টা ভাগে বলবো। ক্লাসিক্যাল কলেরা হ্যাজ 3 ফেজ। ইভাকুয়েশন ফেজ, ইভাকুয়েট মানে খালি করা, পেট খালি করা। কলেরা রোগী সমানে পেট খালি করবে, পেটে যা জমা হবে সব বের করে দিবে। ইভাকুয়েট সাডেন অনসেট, হঠাৎ করে শুরু হবে, সকালে ভালো, দুপুরে তা শুরু হয়ে গেল প্রচুর তরল পায়খানা। ইফোর্টলেস, কষ্ট করতে হবে না, অটোমেটিক বাড়িতে থাকবে। পেইনলেস, কোনো ব্যথা বেদনা অনুভব করবে না। ওয়াটারি ডায়রিয়া, কষ্টহীন, ব্যথাহীন, তরল পানির মতো পায়খানা। কিন্তু পায়খানার লক্ষণটা কি? রাইস ওয়াটারি স্টুল। আমরা যে ভাতের রান্না করার আগে ভাতের চাল যখন ধুই, তোমরা দেখছো প্রথমবার ভাতের চাল ধুলে পানিটা কেমন দেখায় বলো? ভাত রান্না কেউ সাদা কালার। রাইট, তোমরা এই একমাত্র একজনই ভাত রান্না করছে, নিজে বোঝা গেল। প্রতিদিন রান্না করি। ভেরি গুড, ভেরি গুড। আমরা যাবো রান্না খাওয়ার জন্য যাবো একদিন ইনশাআল্লাহ, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। আর থ্যাংক ইউ। তাহলে এই যে প্রথমবার যখন ভাতের চালটা ধুই, চাল ধুলে কেমন একটা সাদা ফেনা ফেনা পানি তৈরি হয়, দেখো না? কলেরার মল ঠিক সেরকম। এটাকে বলা হয় রাইস ওয়াটারি স্টুল উইথ ফ্লেক্স অফ মিউকাস, একটু পিচ্ছিল থাকবে এবং ফিশি স্মেল, মাছের আষ্টে গন্ধ থাকবে। কলেরার রোগী না দেখে, কলেরার মল না দেখে আমরা গন্ধ শুনিয়ে বলতে পারবো এটা কলেরা রোগীর পায়খানা। তোমরা যদি কেউ কখনো কলেরা আইসিডিডির ভিতরে যাও, ওয়ার্ডের পাশ দিয়ে যখন হাঁটবা, কিছু দেখা লাগবে না, মুখ নাকে যে স্মেলটা আসবে ওইটা দিয়ে বলতে পারো মাছের আষ্টে গন্ধ। আর কি থাকবে? রোগীর বমি থাকবে, ভমিটিং। এটা হলো ইভাকুয়েশন ফেজ। ইভাকুয়েট মানে খালি করা, পেটের ভিতরে যা ছিল মল ত্যাগ করে খালি করতেছে বা বমি করে খালি করতেছে। শুরুতে হবে হঠাৎ, জিনিস কি বার করবে? পানির মতো, ওয়াটারি ডায়রিয়া। কষ্ট করা লাগবে না, কোনো কষ্ট নাই, শুবে অটোমেটিক, টেরও পাবে না তার যে বালতি ভরে যাচ্ছে। পেইনলেস, কোনো ব্যথা নাই।
যদি বালতিটা টান দিয়ে আমরা দেখি, দেখো চাল ধোয়া পানির মতো একটু পিচ্ছিল মিউকাস থাকবে এবং গন্ধ থাকবে ফিশি মাছের আষ্টে গন্ধ, এবং রুগী পরে দেখা যাবে বমি করতেছে। এইভাবে উপরে এবং নিচ দিয়ে জিনিস বের করে পেট খালি করবে। ইভাকুয়েশন মানে খালি করা, প্রথমে ইভাকুয়েশন ফেজ। যখন এইভাবে দুই পথেই তরল নির্গত হবে, অবস্থা কি দাঁড়াবে? কলাপস ফেজ। রুগী একেবারে নির্জীব হয়ে যাবে। সার্কুলেটরি শক, ব্লাড ভলিউম কমে যাবে। আমাদের ব্লাড ভলিউম কত ফিজিওলজি? আমাদের হেলদি অ্যাডাল্টের ব্লাড ভলিউম কত কে বলবে? কত লিটার বলো? স্বর্ণা ম্যাডাম পড়াইছে তোমাদেরকে 5 থেকে 6 লিটার। 5 to 6 থেকে 6 লিটার। হ্যাঁ, এভারেজে 5 লিটার, আমরা বলি 5 to 6 লিটার। ভেরি গুড, ঠিক আছে। এখন আমাদের যদি কম্পোজিশন ব্লাড দেখি, দুটো অংশ, প্লাজমা এবং সেল। প্লাজমা মানে ফ্লুইড পার্ট, এটার মধ্যে 99% ওয়াটার। এখন এই ওয়াটার তো সব মল এবং বমির সাথে বেরিয়ে গেছে, যার ফলে ব্লাড ভলিউম কমে 3 লিটার 4 লিটার হয়ে গেল। তাহলে ব্রেইনের ব্লাড সাপ্লাই কমে গেল, তখন রুগী শকে চলে গেল। কোল্ড কাম কেমনে বুঝবো রুগী শকে গেছে, নির্জীব হয়ে গেছে? কোল্ড কামি স্কিন, নির্জীব ঠান্ডা চামড়া। টেকেকার্ডিয়া। হোয়াট ইজ টেকেকার্ডিয়া? টেকেকার্ডিয়া কি বলো ফিজিওলজি? কার্ডিওভাস্কুলার সিস্টেম। টেকেকার্ডিয়া কাকে বলে? সোহান, কাকে বলে টেকেকার্ডিয়া? মনে আছে কারুর? মাহিন? স্যার হার্ট রেট স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া। ইয়েস। কত বাড়লে? নরমাল হার্ট রেট কত? 60 to 90। 100 থেকে বেশি বেড়ে গেল। নরমাল 60 to 90 পার মিনিট। যখন প্রতি মিনিটে 90 এর উপরে যাবে তখন বলি টেকেকার্ডিয়া। আর 60 এর নিচে গেলে কি বলবো? 60 নিচে মিনিটে 5 মিনিট থাকে ব্রেডিকার্ডিয়া। তো আমাদের কলাপস ফেজে হবে টেকেকার্ডিয়া। চামড়া নির্জীব ঠান্ডা হয়ে যাবে, কুঁচকে যাবে। আমরা যদি পালস দেখি খুব ফিবল, দুর্বল, হাতে লাগবে না, এবং প্রতি মিনিটে 100 110 20 হয়ে যাবে। হাইপারটেনশন মানে হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, এখানে হবে হাইপারটেনশন, ব্লাড প্রেশার ফল করবে। পেরিফেরাল সাইনোসিস, আমাদের হাত পা কালচে হয়ে যাবে, কারণ অক্সিজেন সাপ্লাই কমে যাবে। কারণ কমবে? ব্লাড ভলিউম কমে গেছে, কার্ডিয়াক আউটপুট কমে গেছে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে পেরিফেরাল ব্লাড সাপ্লাই কমে গেলে পেরিফেরাতে অক্সিজেন কম যাবে। তখন আমাদের হাতের আঙ্গুল টাঙ্গুল, নাকের ডগা, জিহ্বার টাং টিপগুলি কালচে নীল বর্ণ ধারণ করবে। এটাকে বলে সাইনোসিস। পেরিফেরিতে যেহেতু হয়, এটাকে বলে পেরিফেরাল সাইনোসিস। এগুলি ফিজিওলজি জিনিস। ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন। তাহলে কলাপসের লক্ষণ কি? কোল্ড কামি স্কিন, ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, পেরিফেরাল সাইনোসিস। এরপর কি হবে? ডিহাইড্রেশন, পানি স্বল্পতা। কেমনি বুঝবো? ফার্স্ট, রুগী ঘন ঘন পানি খেতে চাবে, ড্রাই টাং, জিহ্বা বাটল দেখা যায় শুকনা, ডিক্রিজ স্কিন টার্জার, চামড়া যদি চিমটি দিয়ে টান দিয়ে চামড়া ভাঁজ হয়ে পড়ে থাকবে, ইলাস্টিসিটি কমে যাবে, চামড়া তার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে না, সানকেন আই, চোখ গর্তে চলে যাবে, অলিগিউরিয়া, প্রস্রাব পরিমাণ কমে যাবে, ডিপ্রেসড অ্যান্টেরিয়র ফন্টানেলি ইন ইনফ্যান্ট, ছোট বাচ্চাদের মাথার তালু বসে যাবে, ইরিটেবল, ডায়রিয়া আক্রান্ত রোগী, কলেরা আক্রান্ত রোগী খুব খিটখিটে মিজাজ হয়ে যাবে, মিজাজ করবে, খেতে চাবে না, অস্থির করবে, বাচ্চারা কান্দাকাটি করবে। দিস ইজ কলাপস ফেজ। তিনটা ফেজ বলছিলাম: ইভাকুয়েশন ফেজ, কলাপস ফেজ, রিকভারি ফেজ। ইফ দ্য পেশেন্ট সার্ভাইভ দ্য কলাপস ফেজ, কোন রোগী যদি কলাপস ফেজটা পার করতে পারে, তার মানে সে বেঁচে গেল। দি পেশেন্ট বিগিনস টু শো সাইন্স অফ ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট, রোগী আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে। কলাপস ফেজ পার করার জন্য আমরা রোগীকে মুখে খাবার স্যালাইন দিব, শিরাতে কলেরা স্যালাইন দিব। সময় মতো যদি আমরা এই দুইটা ব্যবস্থা নিতে পারি, মুখে আমরা ডাবের পানি, চিরা পানি ইত্যাদি খাওয়াবো, দেখা যাবে রোগী এই স্তরটা পার হতে পারলে আস্তে আস্তে রোগী ভালোর দিকে যাবে এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। এখন কলাপস ফেজটা যত দ্রুত ম্যানেজ করতে পারবো, তত রোগী রিকভারি ফেজটা তাড়াতাড়ি চলে আসবে। রিকভারি ফেজ মানে ভালো হওয়া। কলেরার ক্লিনিক্যাল ফিচার, লক্ষণকে তিন ভাগে ভাগ করবো: ইভাকুয়েশন ফেজ, কলাপস ফেজ এন্ড রিকভারি ফেজ। রিহাইড্রেশন থেরাপি, আমরা এই যে যখন পানি বেড়ে যায় তখন আমরা ডিহাইড্রেশন মানে পানি স্বল্পতা, ডি মানে কমে যাওয়া, হাইড্রেশন মানে পানি, শরীরে পানি কমে যাওয়া। এখন যদি আমরা এই পানি স্বল্পতা পূরণ করি, তাকে বলা হয় রিহাইড্রেশন। কিভাবে পূরণ করবো? দুইটা পদ্ধতি আছে, মুখে এবং শিরায় স্যালাইনের মাধ্যমে। ওরাল রিহাইড্রেশন থেরাপি ফর মাইল্ড টু মডারেট ডিহাইড্রেশন বাই ইউজিং ওআরএস। পানি স্বল্পতা মৃদু থেকে মধ্যম হয়, আমরা মুখে খাবার স্যালাইন দেবো। এটা আবার একটা ফর্মুলা আছে,
আমরা খাবার স্যালাইন ইচ্ছা মতো খাওয়াইলে হবে না। কতটুকু বের হলো একটা মেজারমেন্ট আছে। যখন ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসবে তার পানি স্বল্পতার অবস্থা নিরূপণ করে আমরা তাদেরকে খাবার স্যালাইন দিব। ইন্ট্রাভেনাস রিহাইড্রেশন, শিরাতে স্যালাইন কখন দিব? ফর সিভিয়ার ডিহাইড্রেশন, চরম পানি স্বল্পতা হলে মুখে খাবার খেতে পারবে না, বমি করবে, রোগী অচেতন থাকবে, পানি খাওয়াতে গেলে শ্বাসনালীতে পানি চলে যাবে, স্যালাইন, এই জন্য আমরা শিরাতে স্যালাইন দিব বাই ইউজিং ইন্ট্রাভেনাস ফ্লুইড, যেটাকে বলা হয় কলেরা স্যালাইন বা কলেরা ফ্লুইড দিব। কখন? সিভিয়ার ডিহাইড্রেশনে। আর মাইল্ড টু মডারেট এটা আমরা দিব ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওরাল রিহাইড্রেশন সল্ট। গেল আমাদের তাহলে আমাদের ডায়রিয়া। এরপর এই যে ডায়রিয়া আমাদের কলেরা ডেফিনিশন গেল, কলেরা কাজ কারণ গেল, এপিডেমিওলজিক্যাল ফিচার, এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট গেল, ন্যাচারাল হিস্ট্রি, রিজার্ভার অফ ইনফেকশন, সোর্স অফ ইনফেকশন, মোড অফ ট্রান্সমিশন, ইনকিউবেশন পিরিয়ড। কলেরা ক্লিনিক্যাল ফিচারকে 3 ভাগে ভাগ করছি: ইভাকুয়েশন ফেজ, কোলাপস ফেজ এন্ড রিকভারি ফেজ। ট্রিটমেন্টের মধ্যে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হলো রিহাইড্রেশন থেরাপি। আমরা মানে ডিহাইড্রেশন হয়ে গেছে, পানি স্বল্পতা হয়ে গেছে, আমরা এখন পানি স্বল্পতা পূরণের জন্য 2টা রাস্তা আছে, মুখে দিব, শিরায় দিব। কিন্তু কখন দিব? যখন অল্প থেকে মধ্যম পানি স্বল্পতা হবে তখন আমরা ওআরএস বা মুখে খাবার স্যালাইন দিব। সিভিয়ার বা চরম পানি স্বল্পতা যখন হবে তখন আমরা শিরাতে স্যালাইন দিব। প্রিভেনশন অফ এন্ড কন্ট্রোল অফ কলেরা, কলেরা প্রতিরোধ এবং কলেরা নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব? হ্যাঁ, এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, উনি তো বাসায় নেই, কোনো কিছু বলতে হবে? জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ফর্মটাকে আমরা নিয়ে যেতে হবে এসে। আমি কাউকে পাঠিয়ে দিলে হবে? কালকে পাঠাই? আচ্ছা, কার কাছে পাঠাবো? কি বলতে হবে? যেরকম সাহেব। আচ্ছা জি, আপনার তো ব্রাঞ্চ তো ওইখানেই আছে, ওই মৌচাকে। জি জি, তাহলে রোকন সাহেব আপনার কাছে। আমি ওনার ফাদার ইন ল, ডাক্তার কামাল বলছিলাম। আমার অ্যাকাউন্ট ছিল আর কি, ওটার মধ্যে দেখতে হবে কি অবস্থা আছে। জি ওকে, জি কালকে পাঠিয়ে দেবো রোকন সাহেব। হ্যাঁ জি, ছিল। তাহলে আমাদের কলেরা প্রতিরোধ করবো কিভাবে? একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। বাংলায় কি বলে? নিরাময়ের চেয়ে প্রতিরোধ ভালো। এখন কলেরা হওয়ার আগে আমরা কি প্রতিরোধ ব্যবস্থা নিব? এই শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রথমে প্রভিশন অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। কলেরা যেহেতু একটি পানিবাহিত রোগ, প্রথম শর্ত হলো নিরাপদ পানি, খাবার পানি ব্যবস্থা করতে হবে। প্রপার ডিসপোজাল অফ এক্সক্রিটা, রিফিউজ এন্ড সুয়েজ। ডিসপোজ মানে নিষ্কাশন, মল মূত্র ময়লা আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা সঠিক হতে হবে, যত্রতত্র ফেললে হবে না। প্রোটেকশন অফ ফুড এন্ড ফুড সেফটি, খাবার ঢেকে রাখতে হবে, খাবারের নিরাপদ খাবারের ব্যবস্থা করতে হবে। কন্ট্রোল অফ হাউস ফ্লাই, মাছি যেহেতু জীবনে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে, মাছি নিয়ন্ত্রণ করতে হবে। হেলথ এডুকেশন, জনগণকে স্বাস্থ্য শিক্ষা দিতে হবে, কিভাবে কলেরা প্রতিরোধ করা যায়, কি বিধি বিধান মেনে চলতে হবে। স্পেশাল মেজার্স ডিউরিং পাবলিক গ্যাদারিং, যখন জনবসতি হবে, যখন কোনো মিটিং মিছিল হবে, তখন বিশেষ ব্যবস্থা নিতে হবে যেন যত্রতত্র মল ত্যাগ না করে, তাহলে সংক্রমণ হবে। কেমোপ্রোফাইল্যাক্সিস, এটা হলো কলেরা হওয়ার আগেই প্রয়োজনে আমাদের টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে। কলেরা প্রবণ এলাকায় যাওয়ার আগে কিছু ওষুধ আমরা খাইয়ে দিব। ভ্যাকসিনেশন, কলেরার টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের কলেরা রোগের জন্য 8টা নিয়ম: প্রভিশন অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, প্রপার ডিসপোজাল অফ এক্সক্রিটা, রিফিউজ এন্ড সুয়েজ মানে আবর্জনা ময়লা মল নিষ্কাশন, protection of food and food safety, control of house fly, health education, special measures during public gathering, chemoprophylaxis and vaccination. আচ্ছা, এখন কন্ট্রোল করবো কিভাবে? হয়ে গেছে, আমরা আটকাতে পারি নাই। আর্লি ডায়াগনোসিস অফ কেস, দ্রুত কলেরা রোগীকে খুঁজে বের করবো। আইসোলেশন অফ কেস, রোগীকে আলাদা করে ফেলবো যেন সে রোগ জীবনের সংক্রমণ না ঘটায়। ট্রিটমেন্ট অফ কেস, চিকিৎসা। রিহাইড্রেশন, নোটিফিকেশন টু দ্য কনসার্ন হেলথ অথরিটিজ, স্থানীয় কর্তৃপক্ষকে জানাবো যেন সেটা আমাদের সীমার বাইরে চলে না যায়। ডিসইনফেকশন,
যেখানে কলেরা মলমূত্র পায়খানা বমি করছে সেগুলিকে ব্লিচিং পাউডার দিয়ে ডিসইনফেক্ট করবো যেন ওইখান থেকে রোগ জীবাণুর সংক্রমণ না ঘটে। হয়ে গেছে? এখন তোমরা ছবি নাও, ছবি নিছো, শর্ট নিছো, স্ক্রিনশট। এই যে স্ক্রিনশট নিয়ে নাও। আমরা আজকে একটাই পড়বো, একটা একটা করে আগাবো। কলেরা স্লাইড নাম্বার 30 থেকে শুরু করো। হ্যাঁ, নিশ্চয় স্ক্রিনশট।